সবাইকে শুভেচ্ছা সালাম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান তপু। প্রিয় এইচএসসি এবং অ্যাডমিশন ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কোষ রসায়ন অধ্যায়ের একটা টপিক পড়বো। দেখতেই পাচ্ছ এখানে এনজাইম এবং উৎসেচক টপিক। তো কোষ রসায়নের এই টপিক থেকে বিগত সালে তুমি এইচএসসি শিক্ষার্থীরা বোর্ড কোশ্চেনে যাও বা অ্যাডমিশন শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার যে কোশ্চেনগুলো আছে এইগুলো যদি একটু অ্যানালাইসিস করবো, দেখবা বিগত সালে এখান থেকে অন্ততপক্ষে একটা বা দুইটা এমসিকিউ এখান থেকে আসছে। তো তোমাকে যদি 1 থেকে 2 মার্কস তোমাকে যদি কনফার্ম করতে হয়, তাহলে এই টপিকটা তোমাকে সুন্দরভাবে ক্লিয়ার করতে হবে। তো একটু সময় দাও, এখান থেকে এই টপিকটা একটু গুরুত্ব সহকারে পড়ো। দেখবা এখান থেকে যদি যে কোনো এমসিকিউ আসে তুমি সম্পূর্ণ এমসিকিউ পাবা, ঠিক আছে? আর যদি এই ক্লাসের স্লাইডটা তোমার দরকার হয়, অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানাবা, তোমাকে স্লাইডটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো দেরি না করে শুরু করা যাক কোষ রসায়নের এনজাইম এবং উৎসেচক। তো প্রথমে যেটা বলা আছে, এনজাইম কি? এনজাইম হলো প্রোটিন। খুব মাথায় ভালো করে এটা গেঁথে নাও। এনজাইম কি? এনজাইম হলো প্রোটিন। তো এনজাইম হলো প্রোটিন জাতীয় পদার্থ। এনজাইম হলো কি জাতীয় পদার্থ? প্রোটিন জাতীয় পদার্থ। জীবকোষে এনজাইম অতি অল্প মাত্রায় বিদ্যমান। তো আমি জানলাম এনজাইম হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থ, জীবকোষে এনজাইম অতি অল্প মাত্রায় বিদ্যমান। এনজাইম বিভিন্ন বিক্রিয়া হারকে কি করে? ত্বরান্বিত করে। এখন বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে বলতে এখানে কি বোঝানো হচ্ছে? বিক্রিয়ার হারকে হয় হ্রাস করে, না বিক্রিয়ার হারকে কি করে? বৃদ্ধি করে। তাহলে এনজাইম হচ্ছে প্রোটিন, তোমার দেহে অল্প মাত্রায় থাকে, জীব দেহে অল্প মাত্রায় থাকে এবং বিক্রিয়ার হারকে কি করে? ত্বরান্বিত করে। পরবর্তীতে বিক্রিয়া শেষে অপরিবর্তিতভাবে মুক্ত থাকে। তা দেখো ইংরেজিতে উচ্চারণ করে এটাকে সামনার বলা হয় এবং হচ্ছে বাংলায় দেখো এটা সমুনার বলে দিচ্ছে, ঠিক আছে? তাহলে এই ব্যক্তি প্রথম কি করে? ইউরিয়েন্স নামক একটি এনজাইম কোষ হতে পৃথক করেন এবং বলেন যে এনজাইমস আর প্রোটিন। তাহলে প্রথম কোন এনজাইম? ইউরেজ নামক এনজাইমটি কোষ থেকে পৃথক করা হয় এবং বলা হয় এনজাইমস আর প্রোটিন। তাহলে এখান থেকে আমাদের একটা জিনিস খুব সুন্দরভাবে জানতে হবে যে এনজাইম কি? এনজাইম হলো প্রোটিন, তোমার দেহে অল্প মাত্রায় থাকে এবং বিক্রিয়ার গতিকে কি করে? ত্বরান্বিত করে। পরবর্তী দেখো এনজাইমের ভৌত বৈশিষ্ট্য। তাহলে এনজাইমের ভৌত বৈশিষ্ট্য এবং এনজাইমের ধর্ম। তো প্রথম যেটা বলা আছে, এনজাইম হলো প্রোটিন ধর্মী। এনজাইম হলো কি ধর্মী? প্রোটিন ধর্মী। এবং এনজাইম কলয়েড রূপে অবস্থান করে। কি রূপে অবস্থান করে? কলয়েড রূপে অবস্থান করে। এবং এর কার্যকারিতা পিএইচ কত থেকে কতর ভিতরে সবচেয়ে বেশি থাকে, এটা আমাদের পড়তে হবে। তো দেখো এনজাইমের কার্যকারিতা পিএইচ 6 থেকে 9 মধ্যে সবচেয়ে বেশি থাকে। তাহলে পিএইচ কত থেকে কত? 6 থেকে 9 ভিতরে সবচেয়ে বেশি পরিমাণে থাকে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2020 এবং 21 সালের ভর্তি পরীক্ষায় এই কোশ্চেনটা আসছে। এটা খুব ভালো করে পড়তে হবে, কারণ এই পিএইচ থেকে দেখবা বিগত সালে অ্যাডমিশনে দেখবা এই কোশ্চেনটাও চলে আসতে পারে যে এনজাইম কত থেকে কত কার্যকারিতা সবচেয়ে বেশি থাকে। এর তাপ বা প্রবণ দেখো কত থেকে কত তাপমাত্রার ভিতরে এর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। বলেছে 35 থেকে 40। কত থেকে কত? 35 থেকে 40 তাপমাত্রায় অধিক ক্রিয়াশীল এনজাইম বিনষ্ট হয়ে যায়। তাহলে অধিক ক্রিয়াশীল যে এনজাইমগুলো থাকে এগুলো 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হয়ে যায়? বিনষ্ট হয়ে যায়। তাপে কি হয়? কম তাপে দেখো কিন্তু কি বলেছে? কম তাপে কি হয় না? এরা নষ্ট হয় না। ঢাকা ইউনিভার্সিটি 2023-24 সালের ভর্তি পরীক্ষায় এই কোশ্চেনটা আসছে যে কত থেকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এনজাইমের ক্রিয়া কি হয়ে যায়? বিনষ্ট হয়ে যায়। ওকে, পরবর্তী দেখো এনজাইম খুব অল্প মাত্রায় বিদ্যমান। ভালো কথা। বিক্রিয়ার হারকে কী করে? এরা ত্বরান্বিত করে। এর আগেও পড়ছি। তো দেখো ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এবং গুচ্ছ ভর্তি পরীক্ষায় এখান থেকে কোশ্চেনগুলো আসছে। তাহলে এখান থেকে পড়লাম এটা কি? এনজাইমের বৈশিষ্ট্য, এটা প্রোটিনধর্মী, কলয়েড, পিএইচ কত? 6 থেকে 9। এর কার্যকারিতা বিনষ্ট হয়ে যায় কত থেকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কম তাপে এরা কি থাকে? নষ্ট হয় না এবং বিক্রিয়ার হারকে কি করে? ত্বরান্বিত করে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো তোমার এখান থেকে মনে করে রাখতে হবে এবং পড়তে হবে। পরবর্তীতে এনজাইম কেবলমাত্র বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে, কিন্তু সাম্যাবস্থার পরিবর্তন করে না। সাম্যাবস্থার পরিবর্তন করে না। বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করতে পারে, বিক্রিয়ার হারকে বৃদ্ধিও করতে পারে, বিক্রিয়ার হারকে হ্রাসও করতে পারে, কিন্তু যে সাম্যাবস্থা, উভমুখী এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যে সমান থাকে সাম্যাবস্থায়, এই যে সাম্যাবস্থা, এই সাম্যাবস্থার কোনো পরিবর্তন করতে পারে না। এনজাইমের কার্যকারিতা কি? সুনির্দিষ্ট। এখান থেকে ভালো করে পড়তে হবে যে এনজাইমের কার্যকারিতা সুনির্দিষ্ট বলতে কি বোঝায়? নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে এনজাইমটা কি? নির্দিষ্ট। তাহলে এখানে কি বলা হচ্ছে? নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে এনজাইমটা কি? নির্দিষ্ট। একটা বিক্রিয়ার ক্ষেত্রে নির্দিষ্ট যে এনজাইম ব্যবহার করা হয়, এই এনজাইম অন্য একটা বিক্রিয়ায় যে ব্যবহার করা হবে বা অন্য একটা বিক্রিয়ায় যে সেম পরিমাণে কাজ করবে এমনটি নয়। পরবর্তীতে দেখো কি বলেছে? এনজাইম শুধুমাত্র একটি নির্দিষ্ট বিক্রিয়া বা নির্দিষ্ট বিক্রিয়া গ্রুপকে প্রভাবিত করে, কিন্তু বিক্রিয়াকে নয়, অন্য বিক্রিয়াকে নয়। এনজাইম শুধু
জীবিত কোষেই উৎপন্ন হয়। তাহলে জীবিত কোষে, মৃত কোষে বা নিষ্ক্রিয় যে অঙ্গগুলো থাকে এগুলো না, সক্রিয় বা জীবিত কোষেই কি হয়, এগুলো উৎপন্ন হয়। কার্যকারিতা এদের জন্য পানির প্রয়োজন হয়। তাহলে কার্যকারিতার জন্য এদের কিসের প্রয়োজন হয়, পানির প্রয়োজন হয়। তাহলে এই স্লাইড থেকে ভৌতিক বৈশিষ্ট্য পড়লাম, যে এনজাইমের যে ধর্ম পড়লাম, এখান থেকে পড়লাম কি করে এটা বিক্রিয়াকের গতিকে ত্বরান্বিত করতে পারে, কিন্তু সাম্যাবস্থার কোনো পরিবর্তন করতে পারে না। বিক্রিয়ার কার্যকারিতা সুনির্দিষ্ট, জীবিত কোষে এরা উৎপন্ন হয় এবং কার্যকারিতার জন্য এদের কিসের প্রয়োজন হয়, পানির প্রয়োজন হয়। পরবর্তীতে দেখো, প্রায় সব এনজাইম পানিতে দ্রবণীয়, সব এনজাইম পানিতে কি দ্রবণীয়। প্রখর আলো অতিবেগুনি রশ্মির প্রভাবে এনজাইমের কার্যকারিতা কি হয়, নষ্ট হয়। তাহলে ইউভি রশ্মি, হ্যাঁ ইউভি রশ্মি, অতিবেগুনি রশ্মির কারণে কি হয়, এনজাইমের কার্যকারিতাগুলো কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ওকে, তো দেখো এই জায়গায় বলেছে প্রস্থেটিক গ্রুপ, কোফ্যাক্টর, কোএনজাইম, খুবই গুরুত্বপূর্ণ টপিক। এই টপিক থেকে বিগত সালে বোর্ড পরীক্ষায় বলো, এইচএসসি শিক্ষার্থীরা বা অ্যাডমিশন পরীক্ষায় বলো, ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, তোমরা এখান থেকে কোশ্চেন পাওয়ার পসিবিলিটি 100%। তো দেখো এই জায়গায় বলেছে সব এনজাইমে প্রোটিন, আচ্ছা ভালো কথা, সব এনজাইমে প্রোটিন। এখন প্রোটিনের ভিতর কি অপ্রোটিন কোনো অংশ থাকতে পারে না, এনজাইমের ভিতর কি অপ্রোটিন কোনো অংশ থাকতে পারে না, অবশ্যই থাকতে পারে। তাহলে দেখো কি বলেছে, যে এনজাইমে শুধু প্রোটিন দিয়ে গঠিত তাকে বলা হয় সরল প্রোটিন, সরল এনজাইম। কি বলা হয়, সরল এনজাইম। কিন্তু কোন কোন এনজাইমে প্রোটিন অংশের সাথে একটি অপ্রোটিন অংশ থাকে। তাহলে এনজাইমে কি প্রোটিন অংশ থাকে, অপ্রোটিন অংশ থাকতে পারে প্রোটিন অংশের সাথে। তো এই অপ্রোটিন অংশ থাকে, এই ধরনের এনজাইমকে বলা হয় কনজুগেটেড প্রোটিন। তাহলে এই যে এনজাইমে প্রোটিনের সাথে একটা অপ্রোটিন অংশ থাকছে এটাকে কি বলা হয়, কনজুগেটেড প্রোটিন। তাহলে শুধুমাত্র প্রোটিন থাকলে সরল প্রোটিন, আর যদি প্রোটিনের সাথে অপ্রোটিন অংশ থাকে এনজাইমে তাকে বলা হয় কনজুগেটেড প্রোটিন। পরবর্তীতে যাও, তো কনজুগেটেড প্রোটিনের প্রোটিন অংশকে বলা হয় অ্যাপো এনজাইম। এই জায়গা থেকে ভুলবা না, ঠিক আছে, প্রোটিন অংশকে বলা হয় অ্যাপো এনজাইম। তাহলে নন প্রোটিন অংশকে কি বলা হয়, বা অপ্রোটিন অংশকে কি বলা হয়, বলা হয় প্রস্থেটিক গ্রুপ। সহজ ভাষা, এনজাইমে শুধু প্রোটিন থাকলে সরল প্রোটিন, এনজাইমে যদি প্রোটিনের সাথে একটা অপ্রোটিন অংশ থাকে তাহলে সেটাকে বলা হয় কনজুগেটেড প্রোটিন। এখন কনজুগেটেড প্রোটিনে একটা প্রোটিন আর একটা অপ্রোটিন। তো প্রোটিন অংশকে এই জায়গায় কি বলা আছে, অ্যাপো এনজাইম, আর নন প্রোটিন অংশকে কি বলা আছে, প্রস্থেটিক গ্রুপ। এই এতটুকু। এখন এই অপ্রোটিন অংশ প্রোটিন ছাড়া যে কোনো কিছু থাকতে পারে। বলেছে এই অপ্রোটিন অংশের সাথে যদি প্রস্থেটিক গ্রুপ বলে, তাহলে অপ্রোটিন অংশযুক্ত অংশকে কি বলা হয়, প্রস্থেটিক গ্রুপ। ভালো কথা। তো এই প্রস্থেটিক গ্রুপের যদি কোনো ধাতুর আয়ন বা মেটাল থাকে বা মেটাল হয় তাহলে এগুলোকে কি বলা হয়, কোএনজাইম বা কোফ্যাক্টর। কোএনজাইম বলে ফেলছি, কোফ্যাক্টর। তাহলে এই কোফ্যাক্টর হিসেবে কাজ করে কোনগুলো, দেখো আয়রন 2+, ম্যাগনেসিয়াম 2+, জিঙ্ক 2+। তাহলে এগুলো কি হিসেবে, কোফ্যাক্টর। পূর্বে এদেরকে অ্যাক্টিভেটর বলা হতো, ঠিক আছে, রিসেপ্টর সাইটকে কি করতো, অ্যাক্টিভ করতো, এই জন্য এদেরকে কি বলা হতো, অ্যাক্টিভেটর বলা হতো। পরবর্তীতে দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, গুচ্ছ, এগ্রি, সব জায়গায় ভর্তি পরীক্ষায় এই কোশ্চেনটা আসছে, নিচের কোনটি কোফ্যাক্টর বা কোফ্যাক্টর হিসেবে কাজ করে। কোফ্যাক্টর কারা, প্রস্থেটিক গ্রুপ হিসেবে যদি এখানে কি থাকে, ধাতুর আয়ন বা মেটাল থাকে। পরবর্তীতে যাই, পরবর্তী স্লাইডে বলেছে প্রস্থেটিক গ্রুপ কোফ্যাক্টর বা কোএনজাইম। এনজাইমের প্রস্থেটিক গ্রুপটি কোনো জৈব রাসায়নিক পদার্থ হলে, তাহলে এনজাইমের প্রস্থেটিক গ্রুপ কোনটা বলা হচ্ছে, যে অপ্রোটিন অংশ, এটা যদি জৈব রাসায়নিক পদার্থ হয় তাকে কোএনজাইম বলে। কোএনজাইম কোনগুলো, FAD, NAD, ATP, NADP, এটাও হতে পারে, ঠিক আছে। তাহলে এগুলোকে কি বলা হয়, কোএনজাইম। পরবর্তীতে যাও, এনজাইমের শ্রেণীবিন্যাস। গঠন অনুসারে এনজাইম কয় প্রকার, গঠন অনুসারে এনজাইম 2 প্রকার, সরল এনজাইম, যৌগিক এনজাইম। যে এনজাইমের সম্পূর্ণ অংশই প্রোটিন তাকে সরল এনজাইম বলে। উদাহরণ সুক্রেজ অক্সিডেজ, খুব ভালো করে এটা পড়বা, ঠিক আছে, সরল প্রোটিন, সুক্রেজ অক্সিডেজ। যৌগিক প্রোটিন বা সংযুক্ত যে এনজাইম থাকে, যৌগিক বা সংযুক্ত এনজাইম, যে এনজাইম প্রোটিন অংশের সাথে একটা কি থাকবে, অপ্রোটিন বা নন প্রোটিন অংশ। তাহলে এর উদাহরণ কি দেওয়া আছে, FAD, NAD। তাহলে এ হচ্ছে 2 প্রকার এনজাইমের শ্রেণীবিন্যাস, 2 প্রকার দেখলাম, সরল এবং সরলের পরবর্তীতে কি কনজুগেটেড বা হচ্ছে সংযুক্ত। কি ধরনের বিক্রিয়াকে প্রভাবিত করে তার উপর ভিত্তি করে এনজাইম সমূহকে নিম্নলিখিত কয়েক শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। দেখে এই জায়গা থেকে আমাদের পড়তে হবে এনজাইমগুলোর নাম এবং উদাহরণ। তাহলে দেখো অক্সিডো রিডাকটেস এনজাইম, তাহলে দেখো সাইটোক্রোম অক্সিডেজ, উদাহরণগুলো আমরা পড়ব, ট্রান্সফারেজ, কাইনেস, হাইড্রোলাইটিক এনজাইম, সুক্রেজ, প্রোটিয়েজ, আর একটা কি
ফসফেটেস এস্টারেস। লাইজ এনজাইম কোনটি? অ্যালডোজ এনজাইম হচ্ছে লাইজ এনজাইম। তাহলে যেগুলো দেখাই দিলাম এগুলো একটু মুখস্থ করে রাখবা, কষ্ট করে। যদি মুখস্থ করে রাখো এখান থেকে যদি এমসিকিউ আসে অবশ্যই অ্যান্সার করতে পারবা। দেখো আইসোমারেজ এনজাইম, মিউটেজ এনজাইম, আইসোমারেজ এনজাইম, মিউটেজ এনজাইম, লাইগেজ এনজাইম। তোমরা সচরাচর লাইগেজ এনজাইমের নাম অনেক জায়গায় পড়তে পারো, ঠিক আছে? এক অধ্যায় কোষের গঠন অধ্যায়, তারপর হচ্ছে কোষ বিভাজন অধ্যায়, ক্রসিং প্যাকাটিন যে পর্যায়ে আছে ক্রসিং ওভার হয় এই জায়গা লাইগেজ এনজাইম। তারপর টিস্যু কালচারের হচ্ছে পরবর্তীতে জীব প্রযুক্তিতে রিকম্বিনেন্ট ডিএনএ যে অংশ আছে সেখানে লাইগেজ এনজাইম কী করে? এটা জোড়া লাগানোর কাজ করে সবসময়। লাইগেজ এনজাইম কী করে? জোড়া লাগানো কাজ করে। দেখো কার্বক্সিলেজ এনজাইম, অ্যাপিমারেজ এনজাইম, ফসফরালিজ এনজাইম। এই এনজাইম তিনটা যদি মনে রাখতে পারো তাহলে নিচে একটা জিনিস বলা আছে, দেখো IUB অনুসারে এনজাইম প্রথম 6 প্রকার। তাহলে প্রথম 6 প্রকার কোনটা পড়ছি? এই দুইটা এবং এই 4টা। তাহলে একটা জিনিস মনে রাখতে পারতো যে এই যে 9টা আছে, এই 9টার যে এনজাইম আছে 9টা এনজাইমের ভিতরে ক্যাপ ব্যতীত বলেছে IUB এর অন্তর্ভুক্ত নয় কোনটা? ক্যাপ। সিতে কি? কার্বক্সিলেজ, অ্যাপিমারেজ, পিতে ফসফোরাইলেজ। ঠিক আছে, এই হচ্ছে এনজাইমের শ্রেণীবিন্যাস। তাই পরবর্তীতে যাই, এনজাইমের অপটিমাম পিএইচ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এনজাইমের অপটিমাম পিএইচ এই টপিক থেকে সচরাচর সব জায়গায় কোশ্চেন এসে থাকে, ঠিক আছে? দেখো মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2017-18 সালে এই ছক থেকে কোশ্চেন আসছে। আমরা এনজাইমগুলো অনুসারে ধাপে ধাপে পিএইচগুলো মনে রাখতে পারি। দেখো পিতে পেপসিন, আইতে ইনভার্টেস, এসতে সেলুলেস, ইউতে ইউরিয়েস, টিতে ট্রিপসিন। তাহলে পি স্যুট কি মনে রাখবো আমরা? পি স্যুট, সহজ ভাষায় পরপর। এখন আমরা এটা জিনিস মনে রাখবো 2, 4, 5, 7, 8। শুধু এই জায়গা 4.5 হবে। বোঝা গেছে? 2, 4, 5, 7, 8 পি স্যুট। 5 পয়েন্ট কত? 4 পয়েন্ট কত হবে? 5 হবে। এইটা দ্বারা এখান থেকে তুমি মনে রাখবা অপটিমাম যে পিএইচের মানগুলো। পরবর্তীতে এনজাইমের অপটিমাম তাপমাত্রা ও তাপমাত্রা এখানে দেয়নি আমরা, এখানে ধাতুর উপস্থিতি এনজাইমের কার্যকারিতা বাড়িয়ে দেয়। তাহলে কোন কোন ধাতু থাকলে এনজাইমের কার্যকারিতা বাড়তে পারে? ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, কোবাল্ট, নিকেল। এবং কোন ধাতুর উপস্থিতিতে এনজাইমের কার্যকারিতা কমিয়ে দেয়? কমিয়ে দেয় জিঙ্ক, কপার এবং সিলভার। এইগুলো এই দুটো একটু মনে রাখবা যে কোনটার উপস্থিতিতে এনজাইমের কার্যকারিতা বেড়ে যায়, কোনটার উপস্থিতিতে এনজাইমের কার্যকারিতা কমে যায়, এইগুলো একটু এখান থেকে পড়বা। পরবর্তীতে দেখো সেলুলোজ বা সেলুলোজের ব্যবহার। ওকে, তো কফি প্রক্রিয়াজাতকরণে আমি একটু দাগাই দিই, মানে কতটুকু অংশ পড়বা। কফি প্রক্রিয়াজাতকরণে পেপার পাল্প, বস্ত্র শিল্পে, ওয়াশিং পাউডার, লন্ড্রি ডিটারজেন্ট, বিভিন্ন ধরনের ফলের জুস, বিভিন্ন ধরনের এটা পড়বা। পানীয় উৎপাদনে, আর গুরুত্বপূর্ণ যেটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে ঔষধ শিল্পে। কি শিল্পে? ঔষধ শিল্পে। ঔষধ শিল্পের যথেষ্ট প্রয়োগ রয়েছে, ঔষধ শিল্পের যথেষ্ট প্রয়োগ রয়েছে। তাহলে এখান থেকে কফি, পেপার পাল্প, বস্ত্র, ওয়াশিং পাউডার, লন্ড্রি, পানীয়, ঔষধ শিল্পে সেলুলোজের ব্যবহার আছে। ঠিক আছে, দেখো পরবর্তী দেখো প্রোটিয়েজের ব্যবহার। তো প্রোটিয়েজের ব্যবহার শিল্প এবং ওষুধ তৈরিতে প্রোটিয়েজ এনজাইম ব্যবহার করা হয়। রক্ততন্ত্র নিয়ন্ত্রণে প্রোটিয়েজ নামক এনজাইমের ব্যবহার করা হয়। এবং প্রোটিয়েজভুক্ত এনজাইম কোনটা? পেপসিন, ট্রিপসিন, প্যাপেইন। এইটা একটু পড়বা যে প্রোটিয়েজ নামক এনজাইম কোনটা? প্যাপেইন। গুরুত্বপূর্ণ কিন্তু এটা, ঠিক আছে? পরবর্তীতে অ্যামাইলেজের ব্যবহার। অ্যামাইলেজের ব্যবহার অনেকগুলো আছে। অ্যামাইলেজ সাধারণত অ্যামাইলেজ এনজাইম কী করে? শর্করাজাত খাদ্যকে পরিপাক হতে সাহায্য করে। আমরা অ্যামাইলেজ দ্বারা শর্করাকে অনেক সময় নির্দেশ করি। তো অ্যামাইলেজ কী করে? স্টার্চ থেকে চিনি, ডেক্সট্রিন উৎপাদন করে। তাহলে স্টার্চ থেকে চিনি ও কী করে? ডেক্সট্রিন উৎপাদন করে। শিল্পে অ্যামাইলেজের ব্যবহার করা হয়। কাপড়, বাসন কাসন থেকে স্টার্চ অপসারণের জন্য ডিটারজেন্ট, অ্যামাইলেজ ব্যবহার করা হয়। নিচে যেটা আছে দেখো বোল্ড অক্ষরে লেখা আছে এবং রেড কালিতে লেখা আছে, এটা পড়বা প্যানক্রিয়াটিক এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি। প্যানক্রিয়াটিক এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি এর চিকিৎসায় অ্যামাইলেজ ব্যবহার করা হয়। কী ব্যবহার করা হয়? অ্যামাইলেজ ব্যবহার করা। এখান থেকে এটা পড়বা যে কী করা হয়? স্টার্চ থেকে চিনি এবং ডেক্সট্রিন ইত্যাদি উৎপাদন করা হয় এবং প্যানক্রিয়াটিক এনজাইমের রিপ্লেসমেন্ট থেরাপি চিকিৎসায় অ্যামাইলেজকে ব্যবহার করা হয়ে থাকে। ক্যাটালেজের ব্যবহার। ক্যাটালেজ দুগ্ধশিল্পে, ক্যাটালেজ দুগ্ধশিল্পে কন্ট্যাক্ট লেন্স পরিষ্কারের কাজে, গুরুত্বপূর্ণ, কন্ট্যাক্ট লেন্স পরিষ্কারের কাজে ব্যবহার করা হয়ে থাকে। এই জায়গা থেকে এই দুইটা পড়বা চোখের।
জাইমেজের ব্যবহার, ইস্ট থেকে জাইমেজ এনজাইম সংগ্রহ করে বদহজম হওয়া রোগের ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এবং অ্যালকোহল উৎপাদনে, খুব পরিচিত জাইমেজ এনজাইম, অ্যালকোহল উৎপাদনে এবং বেকারি শিল্পে জাইমেজ এনজাইমের ব্যবহার প্রচুর ব্যবহার দেখা যায়, প্রচুর ব্যবহার। সবগুলো পড়বা এখান থেকে, ঠিক আছে, যতটুকু অংশ দেওয়া আছে। এবার দেখো লাইপেজের ব্যবহার। লাইপেজ কি হয়? লাইপেজ অগ্ন্যাশয়ের বিভিন্ন রোগ নির্ণয় ব্যবহৃত হয় এবং চোখের ছানির অস্ত্রোপচারে ব্যবহার করা হয় টিপসিন এনজাইম। এই টিপসিন এনজাইমটা পড়বা, চোখের ছানির অস্ত্রোপচারে কোন এনজাইম ব্যবহার করা হয়? টিপসিন এনজাইম এবং অগ্ন্যাশয়ের বিভিন্ন রোগ নির্ণয়। আর অন্যান্যগুলো একটু পড়বা। লাইপেজ এনজাইম বলতে হচ্ছে, লাইপেজ বলতে কি বুঝে? চর্বি জাতীয়, যেমন দই, পনির, তারপর হচ্ছে বেকারি শিল্পে, ডিটারজেন্ট শিল্পে ইত্যাদি হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, মস্তিষ্ক ধমনির রক্ত গলাতে, কোন রক্ত? জমাট বাঁধা রক্ত। মস্তিষ্ক ধমনিতে যদি রক্তনালীতে রক্ত জমাট বেঁধে যায় তাহলে কোন এনজাইম ব্যবহার করা হয়? জায়গা ইউরোবাইলেজ এনজাইম। কি এনজাইম? ইউরোবাইলেজ এনজাইম, গুরুত্বপূর্ণ। এবার আসো আমরা প্র্যাকটিস করব। অনেকগুলো টপিকের অংশগুলো পড়লাম, এর ভিতর থেকে কোন কোন টপিক থেকে এমসিকিউ আসতে পারে সেই অংশগুলো পড়লাম। খুব সুন্দরভাবে পড়ার পর কিছু প্র্যাকটিস আছে যেগুলো বিগত সালে ভর্তি পরীক্ষায় আসছে। তো দেখো, প্রথম প্র্যাকটিসটাকে বলেছে নিচের কোনটি পনির তৈরিতে ব্যবহার করা হয়? ঢাকা ইউনিভার্সিটি 23-24 সালের কোশ্চেন। তো 23-24 সালের কোশ্চেনে পনির তৈরিতে ব্যবহার করা হয়, তাহলে হচ্ছে গ্লাইকোপ্রোটিন, অ্যামাইলেজ, জাইমেজ, রেনিন। তাহলে এখান থেকে অ্যান্সার কোনটা হতে পারে? রেনিন এনজাইম হবে। কোন এনজাইম? রেনিন এনজাইম। তাহলে অ্যান্সারটা দেখে নাও পরবর্তীতে কোনটা অ্যান্সার। দেখো, রেনিন এনজাইম পনির তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তীতে রয়েছে প্রোটিয়েজ নিচের কোনটি? আমি এর আগেও দেখাই দিয়েছিলাম ভালো করে, প্যাপেইন, প্রোটিজ এনজাইম। তো দেখো এই জায়গায় অ্যামাইলেজ, প্যাপেইন, লাইগেজ, ক্যাটালেজ, পতে প্রোটিয়েজ, পতে প্যাপেইন। তাহলে নিচে দেখো কোনটা অ্যান্সার, পরের স্লাইডে প্যাপেইন, ঠিক আছে, ওকে। নিচের কোনটি কো এনজাইম নামে পরিচিত? কো এনজাইম। তো কো এনজাইম বলছিলাম কারা? FAD, NAD, তারপরে দেখো NADP, ATP, সম্ভবত এইগুলো সবগুলো ছিল কো এনজাইম। তাহলে এর ভিতরে একটা আছে NADP। দেখো পরবর্তীতে কোনটা? NADP, ঠিক আছে, কো এনজাইম হিসেবে কাজ করে। নিচের কোন এনজাইম কাগজ শিল্পে ব্যবহার করা হয়? কাগজ শিল্পে ব্যবহার করা হয় পেপার, পাল্প, আমরা পড়ছিলাম সেলুলোজ, কিন্তু এখানে দেখো সেলুলোজ এনজাইম নেই। তো সেলুলোজের মতো অনেকটা কাজ করে এই যে জাইলানেস এনজাইম, এইটা একটু খুব ভালো করে পড়বা, পরবর্তী দেখো অ্যান্সার, ওকে। তাহলে এই হচ্ছে প্র্যাকটিস। থ্যাংক ইউ। আপাতত আজকে কোষ রসায়নের যে এনজাইম বা উৎসেচকের ক্লাসটা ছিল, সম্পূর্ণ যতটুকু অংশ থেকে কোশ্চেন আসার মতো, এবং তুমি এই টপিক পড়লে যাতে 1 থেকে 2 মার্কসের এমসিকিউ কমন পাইতে পারো, এটা সম্পূর্ণ দেখিয়ে দিলাম। এর পরেও যদি তোমার মনে হয় যে এখানে তোমার সমস্যা আছে, অবশ্যই আমাদেরকে জানাবে। কোন টপিকের ওপর, কোন সাবজেক্টের ওপর, কোন অধ্যায়ের ওপর তোমার ক্লাস দরকার কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে অবশ্যই জানাবে, আমরা সেই অনুযায়ী ক্লাস নিব। যতটুকু তোমার সার্বিক সহযোগিতা দরকার আমাদের কাছে তোমরা বলতে পারো, সর্বোচ্চ সমাধান করার চেষ্টা করব। আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো, যদি ফেসবুক পেজে দেখে থাকো তাহলে অবশ্যই ওইটা ফলো করে দিবা, এবং পাশাপাশি যে কোনো অসুবিধা হলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবা, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাইকে শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম।